জাহিদুর রহমান তাকে ভারতের প্রবেশের অনুমতি দেওয়া নিয়ে এত টালবাহানায় সে তো ভারত বাংলাদেশে পুরো লঙ্কা কাণ্ড লেগে গেছে। এই যে আমার অনেক জ্যাঠামশাই আছে, সে জ্যাঠামশাইরা আমার যদি সামান্যতম ভুল হয় তারা রে করে তেড়ে আসেন। আমি কালকে 10টার সময় ভিডিওটা আমি কিন্তু ইউনিভার্সিটি চলে গেছিলাম, আমি বলেই গেছিলাম আমি ফার্স্ট টাইম রিপোর্ট যা পেয়েছি আমি তাই বললাম। তারপরেও আমার ওকে লেখা হয়েছে সঠিক তথ্য জেনে পরিবেশন করা উচিত। জ্যাঠামশাইরা যেটা বলে, আমার জ্যাঠামশাইরা আমাদের বকাবকি করে শুরু করে দিয়েছে। তা আজকে সঠিক তথ্য নিয়ে বসেছি আমি, যে আমাদের জাহিদুর রহমান তিনি কি ধরনের ব্যক্তিত্ব এবং ভারত তাকে কি চোখে দেখে। আমার বক্তব্য নয়, এটা হচ্ছে আমাদের বিদেশ মন্ত্রকের বক্তব্য। তিনি আদ্যপান্ত ভারত বিরোধী বক্তব্য পেশ করে যান। 2023 সাল থেকে 2026 সাল পর্যন্ত তিনি কতগুলো বক্তব্য এরকম করে তিনি ভিডিও করেছেন, তার ভিডিও তো এখানে তো ব্লক করা আছে ভারতবর্ষে, তার প্রত্যেকটি আমাদের গোয়েন্দা সংস্থার কাছে আছে। এবং শুধু ভিডিও নয়, ওনার সঙ্গে পাকিস্তানি যে সমস্ত ISI এর চর আছে তাদের যে গোপন যোগাযোগ, তারপর ইসলামী হরকাতুল জাহান নাকি একটা অর্গানাইজেশন আছে, তাদের সঙ্গে যোগাযোগ আছে। যত আজে বাজে লোক পাকিস্তানের সন্ত্রাসবাদী যত লোক আছে তাদের সঙ্গে জাহিদুর রহমানের এই সমস্ত কানেকশন। ইনি আবার ডক্টর জাহিদুর রহমান। আরে একটা শিক্ষিত লোকের তো শিক্ষিত বন্ধু হবে, তা আপনার সঙ্গে এই সমস্ত সন্ত্রাসবাদীর যোগ কেন? ছেড়ে দিলাম, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ছেড়ে দিলাম। সারা দিন রাত যে আপনি ভারতের গোষ্ঠীর তুষ্টি করেন, অথচ আশা করেন ভারত আপনাকে তুষ্ট করবে। আপনি যে থালায় খান সেই থালায় থুতু ফেলার লোক। আপনি যদি ভারতে আসার জন্য, আপনার এত ভারত বিরোধিতা, তাও ভারতে আসার জন্য আপনার লালা ঝরছিল যে ভারতে আমায় যেতেই হবে। কেন? আপনি বলতে পারতেন আমি ভারতকে পছন্দ করি না, যে লোকটার সঙ্গে আমার বিবাদ, আমি সেই লোকটাকে ডেকে তার বাড়িতে আমি যাব? কখনো যাব না। কিন্তু এদের তো চরিত্র বলে কিছু নেই, আত্মসম্মান বলে কিছু নেই, এরা দেশের মানুষকে বোকা বানায়। এগুলো আমার কথা নয়, বিদেশ মন্ত্রক যা দিয়েছে কাগজে আজকে আমি সেটাই পড়ে শোনাচ্ছি আপনাদের, একটাও আমার কথা নয়। তারেকের উপদেশটাকে আটকানো হয়ে টানা পড়েন, সেখানে শুধু বিদেশ মন্ত্রকের বক্তব্যটুকু আমি তুলে ধরছি, বাকি তো সব আপনারা জানেন। ভারতের বিদেশ মন্ত্রক সূত্রের বক্তব্য, জাহেদ গত কয়েক বছর ধরে লাগাতার ভারত বিরোধী প্রচার করে আসছেন। বিভিন্ন বিষয়ে 2023 সালে 30শে জানুয়ারি থেকে 2026 সালে 22শে জানুয়ারি পর্যন্ত জাহেদের 26টি ভারত বিরোধী মন্তব্যের তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ, ভারত কি বাংলাদেশের অবৈধ নির্বাচনকে সমর্থন করছে, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাবের জন্ম দিচ্ছে, শেখ হাসিনার পরাজয় ভারতেরও পরাজয়, এমন বিভিন্ন ভারত বিরোধী মন্তব্য করেছেন জাহেদ। বিদেশ মন্ত্রকের সূত্রের বক্তব্য, জাহেদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে অভিবাসন কর্তৃপক্ষ ভেরিফিকেশনের জন্য আটকে রাখেন। পরে তাকে বিশেষ অনুমতি দিয়ে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে ততক্ষণে তিনি সিদ্ধান্ত নিয়েছেন ভারতে প্রবেশ করবেন না, ফিরে যাবেন। আসলে ফিরে কেন গেছেন? উনি এখন বুঝতে পেরেছেন যে আমি যদি এখন ঢুকি তাহলে বেরোবার সময় আমায় আটকে দিতে পারে। কারণ যখন ও ঘরে যখন ডেকেছে তখনই উনি বুঝে গিয়েছেন যে এবার টেলিফোন নিয়ে আমাকে ক্রস চেক করতে পারে। ওনাকে 2.5 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল, রিয়াজ হামিদুল্লাহ কিছু করতে পারেনি। আপনার মতো মানুষের ভারতবর্ষে আসার কি দরকার বসাই? ভারতবর্ষের মানুষ তাদের সঙ্গেই আছে যারা ভারতের সঙ্গে আছে। আর এবার তো আপনি উপদেষ্টা বলে তবু লাস্টে ঢোকার অনুমতি দিয়েছিল, কারণ আপনাকে তখন তো সবুজ এতে ছিল নীলে, সবুজ নীল আর রেড, মানে সবুজ নীল
আর লাল। আপনারটা নীল তালিকায় ছিল, এবার লাল তালিকায় উঠে গেছে। মাঝে মশাই ঢেড়া পড়ে গেছে, সোজা কথা বলা যায়। এই ঢেড়া পড়ে যাওয়াতে আপনার আর ভারতবর্ষে সারা জীবনে আসা হবে না, আপনার এবং আপনার পরিবারের সকলের। যান সিঙ্গাপুর যান, চীন যান, পাকিস্তান যান, ওইসব জায়গায় যান যেখানে আপনাদের পছন্দিদা লোকজন থাকেন, সেখানে আপনারা যান। এখানে আব্বা হুজুর খুঁজতে যাবেন না, আব্বা হুজুরটা এখানে কেউ থাকে না। সুতরাং ভারতে আসার ব্যাপারটা ভুলে যান। আপনারা ওখানে রামের মূর্তিতে জুতো পেটা করবেন, কিন্তু ভারত আশা করবেন ভারত আপনাদের সহযোগিতা করবে। আপনারা নেপাল থেকে বিদ্যুৎ নিয়ে যাবেন, ভারত আপনাকে চাইলেই সহযোগিতা করে দেবে। আর এইটুকু বুদ্ধি নেই, বিদ্যুৎ দপ্তরে একটা লোকের সঙ্গে কথা বলুন না। আমি তো কথা বলে আপনাকে বলছি, আমিও জানতাম না। আমাদের 40,000 মেগাওয়াটের আমাদের লাইনটা আছে, বিভিন্ন ট্রান্সফরমারে যাওয়ার জন্য বা গ্রিডে যাওয়ার জন্য বিভিন্ন লাইন থাকে। কোনোটা 60,000 মেগাওয়াট, কোনোটা 40,000 মেগাওয়াট, কোনোটা 70,000 মেগাওয়াট, কোনো 150,000, 35,000 অব্দি আছে, মানে তারের সাইজ অনুযায়ী। তো ওখান থেকে ভারতেরও বিদ্যুৎ আসে, নেপাল থেকে আমরা কিনি, কারণ নেপালকে আমরা সাহায্য করি বিদ্যুৎ উৎপাদনে। আমরা কিন্তু স্বয়ংনির্ভর, তবু নেপালকে আমরা সাহায্য করি, সেই বিদ্যুৎ এদিক ওদিক আমরা বিক্রি করে দিই। কারণ নেপাল থেকে বিদ্যুৎ বিক্রি করা সহজ নয়, ভারত হয়ে যাওয়াটা অনেক সহজ। এত সম্পর্কের ওঠানামা হয়, কিন্তু ভারত কিন্তু কাউকে ডিস্টার্ব করে না। আপনাদেরকে এখনো ডিস্টার্ব করেনি, এবার করবে, এবার করবে। সেগুলো হবে আপনাদের জন্য। এখন 40,000 মেগাওয়াটের লাইন দিয়ে যে 60,000 মেগাওয়াটের বিদ্যুৎ যাবে না, সেই বুদ্ধিটা যে কজন বাংলাদেশের কজনের আছে, সেদিকেও তো আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এটা তো বিন্দুমাত্র খোঁজ খবর নেয় না যে প্রত্যেকটা জিনিসের একটা মাপ থাকে, এই মাপের ওপরে দেওয়া যাবে না। এইখানে গ্রিডটাকে অফ করে দিল, বাংলাদেশের গ্রিডটাকে অন করে দিল, 40,000 দিয়ে দিল। যখন 40,000 কমপ্লিট হয়ে গেল, তখন বাংলাদেশের গ্রিড অফ করে দিল, ভারতের গ্রিডটা অন করে দিল। এই তো হচ্ছে সিম্পল ব্যাপার। ভারত ইচ্ছে করে দিল না। আরে ব্যাপারটা জানুন আপনারা, আধা জেনে আপনারা এমন তুলকালাম শুরু করে দেবেন না। সবসময় আর কি ভারত বিরোধীটা গন্ধ পেলেই হলো, সে রামের জুতো পেটা করো রামকে, আর ভারত বিদ্যুৎ দিল কেন তাও করো। শেখ হাসিনা কেন রেখেছে, শেখ হাসিনা কেন রেখেছে তাও করো। আপনার দেশের নির্বাচনে ভারত নাক গলায় সেটা করো। আপনার সবেতেই হচ্ছে ভারতের পেছনে একটা ধুঁয়ো মারলেই হলো, ভারত বিরোধিতা। আরে অতই যদি বিরোধিতার দম হয়, আপনারা বলুন না যে আমরা ভারত থেকে মাল নেবো না। বলুন, বলুন ভারত থেকে আমরা একটা দানা চিনি নেবো না, চাল নেবো না, ডাল নেবো না, তেল নেবো না, কিছু নেবো না। আছে দম, দম আছে। আপনারা ভারত বিরোধিতা করেন, কিসের ভিত্তিতে ভারত বিরোধিতা করেন? কিসের ভিত্তিতে সমান অধিকার চান? চোখে চোখ রেখে কথা বলবেন। আপনার হাইট 3 ফুট, ভারতের হাইট হচ্ছে 7 ফুট। আমি যদি এখন 5 ফুট 6 ইঞ্চি, আমি যদি এখন খালির সঙ্গে আমি যদি কথা বলতে চাই, তাহলে তো আমার টুলের ওপর দাঁড়িয়ে কথা বলতে হবে। আপনাদের টুলের ওপর দাঁড়িয়ে কথা বলতে হবে। খাইয়ে ভরিয়ে বাঁচিয়ে রেখে দিয়েছে ভারত। যেদিকে দানা পানি বন্ধ করে দেবে না, সময় হয়ে আসছে, দানা পানি বন্ধ করে দেবে। আর যখন কারেন্ট অফ করে দেবে, তখন ওই ইউটিউবও উড়ে যাবে, কারণ তেলও পাবেন না ভারতের সাহায্য ছাড়া। ভারত বিদ্বেষী, ভারতে আসার জন্য জিভ একেবারে এত বড় লম্বা হয়ে রয়েছে, ভারত বিদ্বেষী। আর আপনারাও দর্শক জেনে শুনে আপনারা সমস্ত কিছু এ করুন, মানে বিচার বিবেচনা করে ভারতের বিরুদ্ধে বলুন। আপনারা যেগুলো করছেন, আমরা কোনো মসজিদে গিয়ে আমরা চটি সরি, কোনো গির্জায় গিয়ে আমরা অসম্মান করি? কি বলবেন? আমরা যখন করি না তখন না বলবেন যে ভারতবর্ষ ভীতু। তা নয়, ভারতবর্ষ সংস্কৃতি আছে, ভারতবর্ষের শিক্ষা আছে, যেটা আপনাদের মধ্যে নেই। দুটো ঘটনা ঘটেছে, একটি দিল্লি বিমানবন্দরে, আরেকটি
একটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অথবা দুবাইয়ের কোনো শপিং মলে। এই দুটো ঘটনার সঙ্গে দুজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন বর্তমান গুরুত্বপূর্ণ আর একজন সাবেক গুরুত্বপূর্ণ। প্রথম গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি জনাব তারেক রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠজন, তার উপদেষ্টা। উপদেষ্টা মিনস তিনি যে তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত মিডিয়া সেল আছে, প্রচার আছে, প্রোপাগান্ডা আছে, এনিথিং রিলেটেড টু ইনফরমেশন মিনিস্ট্রি, এই বিষয়ে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন ডক্টর জাহিদুর রহমান। তো সেই জাহিদুর রহমান সাহেবকে দিল্লি বিমানবন্দরে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘন্টার পর ঘন্টা তাকে বসিয়ে রাখা হয়েছে এবং অবস্থাটা এমন হয়েছে, কি হয়েছে আমরা কিচ্ছু জানি না। কিন্তু যেটা পত্রপত্রিকায় এসছে যে প্রতিমন্ত্রীর মর্যাদা সম্পন্ন ডক্টর জাহেদ, উনি হলেন একেবারে জনাব তারেক রহমান সাহেবের ছায়া, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। মানে তাকে কোনো কিছু অপমান করা মানে প্রধানমন্ত্রীকে অপমান করা, তাকে অপমান করা মানে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অপমান করা। এবং তার মর্যাদা ইনফরমেশন মিনিস্টার জনাব জহির আছেন তার ঊর্ধ্বে। এর কারণ হলো জনাব জহিরুদ্দিন স্বপন, তাকে পরামর্শ দেওয়া, তাকে চেক অ্যান্ড ব্যালেন্স করা, তার কাজ তদারকি করা থেকে শুরু করে সমস্ত কাজগুলি সাধারণত অতীতে আমরা দেখে এসেছি যারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রূপে থাকেন, মন্ত্রী পদমর্যাদায়, তাদেরই ক্ষমতা বেশি মন্ত্রীদের তুলনায়। ফলে যে সকল মন্ত্রণালয়ে উপদেষ্টা আছেন, আপনি ধরে নিতে পারেন যে সে সকল মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী নিজে সরাসরি তদারক করেন তার উপদেষ্টার মাধ্যমে। তো সেই অর্থে ডক্টর জাহিদুর রহমান কোনো যেন ব্যক্তিত্ব নন। হি ইজ রিপ্রেজেন্টিং অ্যাজ এ হোল গভর্নমেন্ট, অ্যাজ এ হোল ইন পার্সন জনাব তারেক রহমান। তো তাকে দিল্লি বিমানবন্দরে যে ঘটনাগুলো ঘটানো হলো বা তিনি যে বিরূপ পরিস্থিতিতে পড়লেন, তিনি সেখান থেকে যেভাবে ফিরে আসলেন বা তাকে ফেরত পাঠানো হলো, তার পাসপোর্ট ফেরত দেওয়া হলো অথবা তিনি পাসপোর্ট ফেরত নিয়ে এলেন, হোয়াট এভার মেবি, এটি বাংলাদেশের রাজনীতির একটি টার্নিং পয়েন্ট। এই বিষয় নিয়ে আলোচনা করবো। এটি হলো প্রথম। দ্বিতীয় যে বিষয়টি, সেটি স্বয়ং সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সংসদকে জানিয়েছেন যে বাংলাদেশের সাবেক আলোচিত আইজি, যাকে মানে গ্রিক যে ম্যাথোলজি, সেই গ্রিক ম্যাথোলজির মহাপুরুষ হিসাবে পুলিশের যারা কর্মকর্তা তার জমানাতে তিনি যখন আইজি ছিলেন তাকে ওইরকমই মনে করা হতো, যে তিনি গ্রিক দেবতার মতো পুলিশকে বাঁচিয়েছেন, পুলিশকে রক্ষা করেছেন এবং বাংলাদেশ পুলিশ বলতে আসলে বেনজির, এরকম একটা ভাবমূর্তি তিনি তৈরি করেছিলেন। তিনি জঙ্গি নাটক করেন অথবা তিনি জঙ্গি দমনে পৃথিবীর সেরা পুলিশ কর্মকর্তা। তিনি এরকম একটা ভাবমূর্তি তৈরি করেছিলেন, তিনি শেখ হাসিনা, তিনি আওয়ামী লীগ, তার উপরে কোনো মন্ত্রী নেই, তার উপর কোনো স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তার উপর কোনো জেনারেল নেই। এমনকি সেনাপ্রধান জেনারেল আজিজ এবং ডক্টর বেনজির যখন পাশাপাশি দাঁড়াতেন, মনে হতো ডক্টর বেনজির ইজ এ বস। সবাই ধরে নিয়েছিলেন যে তিনি রিটায়ার্ড করার পরে প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হবেন অথবা স্বরাষ্ট্রমন্ত্রী হবেন অথবা ইলেকশন করবেন। কিন্তু বিধিবাম যে কোনো কারণে হোক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উপর থেকে বিশ্বাস এবং আস্থা হারিয়ে ফেলেছিলেন, অথবা কালের কণ্ঠসহ বিভিন্ন জায়গাতে তার বিরুদ্ধে যে সকল নিউজ এসছে সে সকল নিউজের প্রেক্ষিতে তিনি ধরে নিয়েছিলেন যে এখন বেনজিরকে সাহায্য করা বা তাকে ওন করা সরকারের জন্য ভালো হবে না। তো সেই মানুষটি দুবাইতে গ্রেপ্তার হয়েছেন, যেটি সালাউদ্দিন সাহেব জানিয়েছিলেন, এবং গ্রেপ্তার হয়েছেন এখানে অনেকগুলো বিষয় স্পষ্ট হয়ে গেছে। যেহেতু পার্লামেন্টে একজন মন্ত্রী বলেছেন, ইট মিনস দেয়ার ইজ এ লিগাল বাইন্ডিংস। মন্ত্রীর বক্তব্যটা হলো বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন যে অভিযোগ বা মামলা দায়ের করেছে, সেই মামলার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের যে আপনার অথরিটি রয়েছে, তারা কোর্টকে বলতে পারে যে
এর পাসপোর্ট সিজ করা হোক, একে বিদেশ ভ্রমণে বাধা দেওয়া হোক, এবং কোর্ট সেই কাজটি করে। তারা যে কোনো ফাইল তলব করতে পারে, তারা পুলিশকে, বাংলাদেশ পুলিশকে বলতে পারে যে এর বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে রেড অ্যালার্ট জারি করো। তো বেনজির সাহেবের বিরুদ্ধে কোর্ট কাছারিতে অসংখ্য নিয়ম করা হয়েছে, অসংখ্য যাকে বলা এম্বার্গো দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ পুলিশের মাধ্যমে একটি রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলে। স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য সেটা হলো যে বাংলাদেশ পুলিশের অনুরোধে, কার্য দক্ষতায় এবং দুর্নীতি দমন কমিশনের কারণে দুবাই পুলিশ এবং দুবাই সরকার এবং দুবাই কর্তৃপক্ষ সম্মিলিতভাবে পলিটিক্যালি, অ্যাডমিনিস্ট্রেটিভলি এবং জুডিশিয়ারির যে এখতিয়ার আছে সবকিছু প্রয়োগ করে বেনজিরকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে, এবং সরকার আশাবাদী খুব দ্রুত তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে বিচার করা হবে। এটা মোটামুটি 4-5 ঘন্টা এই নিউজটি বাংলাদেশের যে সামাজিক মাধ্যম সেখানে নিদারুণভাবে প্রকাশিত হচ্ছিল। কিন্তু 4-5 ঘন্টা পরে যেটা জানা গেল যে আসলে তিনি গ্রেপ্তার হননি, তাকে গ্রেপ্তার করা হয়নি, কেউ বললো তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অনেকে বলার চেষ্টা করলো যে তিনি মার্কিন স্যাংশনের অধীন থাকার কারণে ইউরোপ তার জন্য আসলে নিরাপদ ছিল না, তিনি পর্তুগালের পাসপোর্টধারী। তো কাজেই তিনি ইচ্ছে করে দুবাইতে এসে, তার দুবাইয়ের যেহেতু রেসিডেন্ট পারমিট আছে, সেই রেসিডেন্ট পারমিট অনুযায়ী তিনি দুবাইতে বসবাস করার জন্য এসেছেন, এবং সেই বিষয়ে পরামর্শ করার জন্য, কথা বলার জন্য তিনি ইমিগ্রেশন অফিসে গিয়েছেন। দিস ইজ ওয়ান। সেকেন্ডলি কেউ বলেছেন যে তিনি ভালো করে জানেন যে ইন্টারপোলের রেড অ্যালার্ট কি কি ক্ষতি হতে পারে। দ্বিতীয়ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশনের অধীন, কাজেই দুবাই সরকারের যে লিগ্যাল বাইন্ডিংস গুলো রয়েছে সেই লিগ্যাল বাইন্ডিংস এর মধ্যে তিনি ঢুকতে চাচ্ছেন। তো সেটা ঢোকার জন্যে তিনি সেখানে ইচ্ছে করেই এমন কিছু করেছেন যার ফলে সেখানে তিনি আইনগত সুবিধা পান, লড়াই করতে পারেন এবং সময় ক্ষেপণ করতে পারেন এবং দুবাইতে বসবাস করতে পারেন। তো এই গেল ডক্টর বেনজিরের অবস্থা। এখন আমি আবার জাহিদ সম্পর্কে ফিরে আসি। তার আগে বলে নেই যে ডক্টর জাহিদ এবং বেনজির দুজনের সঙ্গে আমার একটা চলনশীল পরিচয় ছিল। জাহিদ বয়সে আমার অনেক ছোট, কিন্তু তারপর আমি তার সঙ্গে আপনি আপনি করে কথা বলতাম। এর কারণ হলো তিনি সেই ব্যক্তিত্ব